আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এসএসসি লেভেলের 2026 এবং 2027 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে 100 সৃজনশীল মাই ডিয়ার স্টুডেন্ট। আর এই অধ্যায় থেকে মোট 5টা ক্যাটাগরি সৃজনশীল হয়ে থাকে। 1 নম্বর ক্যাটাগরি হলো গ্রাফ সম্পর্কিত। এই গ্রাফ সম্পর্কিত আজকে আপনাকে আমি যতগুলো প্রশ্নের প্যাটার্ন দিব, যেরকম যেরকম প্রশ্ন দিব, আপনি অবভিয়াসলি সেগুলোই ভালো করে করবেন, 100% কমন পাবেন। গ্রাফ জাতীয় সৃজনশীল আপনাকে যেভাবে মোট কথা ঘুরিয়ে পেঁচিয়ে দিক না কেন, আপনি সবগুলোরই আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের প্রথম দায়িত্ব হলো অবভিয়াসলি খাতা কলম নিয়ে দেন, তখন আপনারা ভিডিওটা দেখতে বসেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে। আর 2026-27 ব্যাচের জন্য আমি একটা স্পেশাল গ্রুপ খুলেছি ফেসবুকে, যেটার নাম হচ্ছে যে বিজ্ঞানগিরি এসএসসি 2026-27। আপনাদের জন্য লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন, আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তো যাই হোক, ওকে ওকে একটু জাস্ট সেট আপটা ওকে, দেখি আমার স্টুডেন্টরা যুক্ত হইতে পারলো কিনা ঠিক মতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি প্রায় সবাইকেই দেখতে পাচ্ছি এখন। ঠিকই তো আছে সবকিছু। আজকে একটু মনে হচ্ছে ঘোলা লাগছে ভিডিওটা। ওকে, আমরা তাহলে আর দেরি না করি, আমাদের স্টুডেন্টরা আপনারা সবাই যেহেতু চলে আসছেন, তাই আপনাদের নিয়ে প্রশ্ন একদম শুরু করে দিই। এই গ্রাফ জাতীয় প্রশ্নগুলো থেকে আপনাকে কি কি, মানে গ্রাফ জাতীয় উদ্দীপক থেকে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা হচ্ছে আসলে কিসের? এই গ্রাফটা হচ্ছে বরফ গলনের লেখচিত্র, তাই না? তাহলে এই যে বরফ গলনের লেখচিত্র থেকে আপনাকে আগে বেশ কয়েকটা ধারণা নিয়ে নিতে হবে। হ্যাঁ, যাই হোক, আপনারা যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনারা সবাই মানে একটু মনোযোগটা দিয়ে দেন, আর কোনো কথা আমরা না পারে প্লিজ। দেখেন, আমরা প্রথমত আগে এই সম্পর্কে একটু হালকা করে ধারণা নিয়ে নিই, তাহলে আপনাদের জন্য এই প্রশ্নগুলো বুঝতে খুবই সুবিধা হবে। এটা হচ্ছে বরফ গলনের লেখচিত্র। উদ্দীপকে এক্স অক্ষ বরাবর সময় বোঝানো হয়েছে, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা বোঝানো হয়েছে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার ও এ অবস্থাটা যেটা আছে, ও এ অবস্থাটা হচ্ছে যে একদম সম্পূর্ণ বরফ, অর্থাৎ কঠিন অবস্থা। এবার বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গলতে শুরু করে, তাই যখনই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে পেয়েছে, অর্থাৎ এ অবস্থানে আছে, তখন সে গলতে শুরু করেছে। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকক্ষণ সময় ধরে আছে, যখন ডান দিকে যাচ্ছে মানে সময় বাড়ছে। তার মানে ডান দিকে যাওয়া মানে সময় বাড়ছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে জাস্ট সময়টা বেড়েছে, কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই আছে, অর্থাৎ এখানে তাপমাত্রা বাড়েনি। অর্থাৎ এখানে শুধুমাত্র আমি যদি বরফ চিন্তা করি তাহলে ভুল হয়ে যাবে, অর্থাৎ এ বি অবস্থানে বরফ এবং পানি দুটোই রয়েছে। কেন? তার কারণ ও এ অংশটুকুতে শুধু বরফ রয়েছে, অর্থাৎ কঠিন অবস্থা। বাট 0 ডিগ্রি সেলসিয়াসে সে কিন্তু গলতে শুরু করেছে। গলতে শুরু করা মানে কি? সেখানে বরফও থাকবে, কিছু পরিমাণ পানিও থাকবে। তার মানে এ বি অবস্থানে বরফ এবং পানি দুটোই রয়েছে। এরপরে আমি যখন পানির তাপমাত্রাটা বাড়াবো, পানির তাপমাত্রা মনে করেন যে এখন বাড়ছে 0 ডিগ্রি সেলসিয়াস, উপরে উঠছে মানে বাড়ছে, উপরে উঠে মানে বাড়া। তার মানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন তাপমাত্রা আপনি বাড়িয়ে দিবেন, তখন আমরা সম্পূর্ণভাবে এটা পানি পাবো, আর অন্য কিছু নয়। কেন? তার কারণ আপনি যখন 0 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি তাপমাত্রা দিবেন, তখন সম্পূর্ণ বরফটুকু গলে গিয়ে সে পানিতে পরিণত হবে। তার মানে বি থেকে সি পর্যন্ত শুধুমাত্র পানি রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তরল অবস্থা, এটা হচ্ছে তরল একটা অবস্থা। এরপর একটু খেয়াল করে দেখেন, পানি কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি তাপমাত্রা নিতে পারে না। যত বেশি তাপমাত্রা আপনি এখানে দিবেন, সেই তাপমাত্রাটা
তাকে বাষ্পীভূত হতে সাহায্য করবে। যেমন দেখেন এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তার মানে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি রাখছেন, অনেকক্ষণ রাখার ক্ষেত্রে পানি চিন্তা করে জিক্রে আমি তো 100 ডিগ্রি চাইতে বেশি রাখতে পারবো না, তো বারবারই 100 ডিগ্রি দিচ্ছে আমাকে, ব্যাপার কি? তো ওই যখন বেশি সে তাপমাত্রাটা পাবে 100 ডিগ্রি সেলসিয়াসে সে অনেকক্ষণ পর্যন্ত সে থাকবে, তখন এই যে এই অবস্থানে সে শুধুমাত্র তরল অবস্থাতে আর নাই, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াসে সে অনেকক্ষণ পর্যন্ত আছে, তার মানে এটা হচ্ছে তরল এবং গ্যাসীয় দুটোই, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে সে কিন্তু বাষ্পীভূত হতে শুরু করে। তার মানে এই সিডি অবস্থানে তরল এবং বাষ্পীয় অর্থাৎ বাষ্প দুটোই পাওয়া যায়। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে যদি উপরের কথা চিন্তা করেন, এই যে 100 ডিগ্রি চাইতে উপরে আছে, 100 ডিগ্রি চাইতে উপরে যখনই চিন্তা করব আমরা, তখন সেখানে শুধুমাত্র গ্যাসীয় অবস্থা পাওয়া যাবে, অর্থাৎ বাষ্প পাওয়া যাবে, আর অন্য কিছু পাওয়া যাবে না মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে লেখচিত্র সম্পর্কে আপনাদের প্রথমত একটা ধারণা দিয়ে দিলাম। তো এই ধারণা দিলে আপনাদের এই প্রশ্নগুলো বুঝতে খুবই সুবিধা হবে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, মানে টেনশন করার কিছু নেই। হ্যাঁ, যাই হোক, আজকে লাইটিং কিরকম কোন দিক থেকে হয়েছে আমি বুঝতে পারছি না, এরকম কোয়ালিটিতে থাকে না আমার ভিডিওতে একেবারে খুবই কোয়ালিটিফুল হয়। লাইটিং তো সব দিক দিয়ে ঠিকঠাকই দিয়েছি। তো যাই হোক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এবার মোটামুটি ঠিকঠাকই আছে মনে হইল। হ্যাঁ, যাক, আমরা তাহলে এখন আর কথা না বাড়িয়ে এখন আমরা প্রশ্ন সমাধানে যাই। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নটা সবচেয়ে বেশি হয় যে উদ্দীপকে এ বি এবং সিডি রেখা সরলরেখিক কেন, অর্থাৎ এই যে এ বি আর সিডি এই দুটো সরলরেখিক কেন, অথবা আপনাকে বলতে পারে যে এটা এক্স অক্ষের মতো দেখতে কেন, বা এটা আনুভূমিক কেন, একই কথা সবগুলো। তাহলে এ বি আর সিডি দেখতে একই রকম, অর্থাৎ এই যে এটাও যেমন সোজা, এটাও ঠিক একই রকম ভাবে সোজা, বাট কেন এটা আপনার কাছে উত্তর চাচ্ছে। দেখেন, আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে এই কথাটা বলবো যে উদ্দীপকের লেখচিত্রটি বরফ গলনের লেখচিত্র। দেখেন, আপনাকে জ্ঞানের পার্ট কিন্তু দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট কিন্তু এই জ্ঞানের পার্ট দেয় না, আর জ্ঞানের পার্ট না দেওয়ার কারণে সে ধরা খায়। তো উদ্দীপকের লেখচিত্রটি হলো বরফ গলনের লেখচিত্র। উদ্দীপকে এ বি এবং সিডি সরলরৈখিক, কেননা এখন ব্যাখ্যা আপনার শুরু হবে। তো ব্যাখ্যা শুরু করার ক্ষেত্রে এ বি হচ্ছে যে কি বরফের গলনাঙ্ক রেখা, আর সিডি হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। ওই যে আমরা বললাম একটু আগে যে এ থেকে বি পর্যন্ত গলতেই থাকে, আর সি থেকে ডি স্ফুটনাঙ্ক হতেই থাকে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি, সে স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে। এখন আপনাকে বলতে হবে যে এ বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। গলনাঙ্ক কাকে বলে এটা আবার দিয়ে দিতে হবে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থ হতে শুরু করে সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। এ বি সরলরৈখিক, কেননা একটি পদার্থ যখন গলতে শুরু করে তখন তার যতক্ষণ পর্যন্ত সে আপনার সম্পূর্ণভাবে গলে না যায় সে তার তাপমাত্রার পরিবর্তন করে না। উদ্দীপকে এ বি অংশ দ্বারা বরফের গলনাঙ্ক বোঝানো হয়েছে। বরফ এখানে কি হয়, বরফ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে থাকে, কেননা বরফের গলনাঙ্ক যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস, তাই সম্পূর্ণ বরফ যতক্ষণ পর্যন্ত না গলছে সেই বরফের তাপমাত্রা বৃদ্ধি পাবে না, তাই এবি হচ্ছে সরলরৈখিক। ঠিক একই রকম ভাবে সিডি কেন সরলরৈখিক, সিডি হচ্ছে আমার এখানে পানির স্ফুটনাঙ্ক রেখা, সিডি পানির স্ফুটনাঙ্ক রেখা। স্ফুটনাঙ্ক কাকে বলে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা জানি স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ তরল বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। সিডি পানির স্ফুটনাঙ্ক রেখা। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে চাইতে যতই বেশি তাপমাত্রা প্রয়োগ করা হোক না কেন সেই পানি কখনো তার তাপমাত্রা বৃদ্ধি করে না, বরং সেই তাপমাত্রাতে সে তার তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়। তাই সিডি বরাবর কোনো তাপমাত্রা বৃদ্ধি পায়নি, সিডি বরাবর কোনো তাপমাত্রা আর বৃদ্ধি পায়নি, বরং যতটুকু তাপমাত্রা আপনি বৃদ্ধি করান সেই তাপমাত্রাটুকু শুধুমাত্র তাকে বাষ্প হতে সাহায্য করে। তার মানে এই জায়গাটাতে আপনি যতই তাপ দেন পানির স্ফুটনাঙ্ক রেখাতে 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে আপনি বাড়াতে পারবেন না। তা আপনাকে বলছে যে যদি সিডি
আপনার সরলরৈখিক, মানে সিডি কেন সরলরৈখিক, তার কারণ হচ্ছে এটা পানির স্ফুটনাঙ্ক রেখা, এবং যতক্ষণ পর্যন্ত না পানি বাষ্প পরিণত সম্পূর্ণভাবে হচ্ছে সে পানি তাপমাত্রা এটাই থাকবে। তাই এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা দেখেন 100 আছে না, এই 100 বরাবর থেকে যাবে, 100 বরাবর থেকে যাবে। এখানে 0 আছে না, 0 বরাবরই থেকে যাবে। অর্থাৎ সম্পূর্ণ বরফ যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত এটা 0 থেকে যাবে। সম্পূর্ণ তরল যতক্ষণ পর্যন্ত না বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এরকমই অবস্থাতেই থেকে যাবে। তাই এবি এবং সিডি হচ্ছে যে কি সরলরৈখিক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার স্টুডেন্টরা কি বুঝতে পারছে? আমাকে একটু জানাবেন কষ্ট করে প্লিজ। এসএসসি 25 থেকে ক্লাস করতে আসছিস তোরা? একটু জানাবেন প্লিজ যে এবি এবং সিডি সরলরৈখিক কেন, সেটা আমরা বুঝতে পারলাম কিনা। আব্দুল্লাহ আল আবির স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, কমেন্ট আসছে না নাকি? মারিমা কই গেলি তোরা? নাকি আমি কমেন্ট আসছে না এরকম? এইচএসসি 26 অবভিয়াসলি আজকের ক্লাস তো আছে মাই ডিয়ার স্টুডেন্ট। নীলুফি ইয়াসমিন বলেছে ইয়েস স্যার। কি ব্যাপার? হ্যাঁ নাইমা খাতুন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নীলুফা অল ক্লিয়ার বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো ধর কথা না বাড়াই আর পরবর্তী অংশটুকুতে চলে যাই আমরা। এরপর দেখেন খ নম্বরে বলেছে যে গ্রাফটি কোন পদার্থকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে এই গ্রাফটা কোন পদার্থকে নির্দেশ করে? এই গ্রাফটা বরফ গলনের যেহেতু মানে গ্রাফ, তার মানে এটা কঠিন পদার্থ অর্থাৎ বরফকে নির্দেশ করে। এটা যদিও প্রশ্ন আসে না, তারপর আর কি আপনাদেরকে এমনিতেই দিয়েছি যেন আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে আসলে এটা কোন পদার্থটাকে নির্দেশ করছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে তাহলে এই দুইটা প্রশ্ন তো গেল। আরো অনেক প্রশ্ন আপনাকে এই গ্রাফ জাতীয় সৃজনশীল থেকেই করবে, তাই সবগুলো কিন্তু আপনাদের নোট করতে হবে। এগুলো নোট করতে হবে মাস্ট। এগুলো নোট না করলে কিন্তু ধরা খাবেন আপনারা। আর ওই শুনেন, আমার আরো যে দুইটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন না, ইউনিক টিচিং মেথড ম্যাথ, যেখানে গণিত নিয়ে সব আলোচনা হয়, অ্যান্ড ওয়াও সায়েন্স এটা নিয়ে আলোচনা হয়। তো আপনারা এই দুটো অবশ্যই চ্যানেল আপনাদের প্রয়োজন হলে আপনারা ওখানে চলে যাবেন। আর আমি কিন্তু চাপাইয়ের ছেলে, জানেন তো আপনারা, চাপাই নবাবগঞ্জের। চাপাই গিরি লেখে সার্চ করবি ফেসবুকে, তাহলে বুঝতে পারবি দেলোয়ার স্যারের বাড়ি কোথায়। চলেন এবার এর পরের প্রশ্নগুলো আপনাকে কি রকম করে অ্যাটাক করতে পারে। এবার দেখেন, উদ্দীপকের পদার্থটি ব্যবহার না করে যদি কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হতো তাহলে বক্ররেখার কিরূপ পরিবর্তন হবে? সুপার লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে সুপার লেভেলের ইম্পর্টেন্ট। উদ্দীপকের পদার্থটা ছিল বরফ, তাহলে বরফ গলনের লেখচিত্রটা হচ্ছে ঠিক এরকম, তাই না? বাট কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে কি উদায়ী পদার্থ, অর্থাৎ এর কিন্তু তরল অবস্থা নাই। তাহলে এখন তার বক্ররেখাটা কিরকম হবে? এবার আছেন তার বক্ররেখাটা আমরা ব্যাখ্যা দিই মাই ডিয়ার স্টুডেন্ট। তার বক্ররেখাটা ব্যাখ্যা দেওয়ার জন্য জাস্ট এই অংশটুকু দিবেন। তো এই জায়গাটাতে আপনার প্রথমত যে কোনো একটা জায়গাতে আপনি তাপমাত্রা দিয়ে দিবেন। ধরেন যে এখন আপনার যে কঠিন কার্বন ডাই অক্সাইড দিয়েছে, এটার গলনাঙ্ক কি আপনি জানেন? এটার কি গলনাঙ্ক আপনি জানেন? জানেন না, কিচ্ছু জানেন না। তাহলে আপনি এখানে শুধুমাত্র গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক লিখে দিবেন। এই যে এখানে জাস্ট গলনাঙ্ক এক জায়গাতে লিখে দিবেন, গলনাঙ্ক, আর আরেক জায়গাতে লিখে দেবেন আপনি, এই আমি কি লিখছি এটা, আরেক ভুল হয়ে গেছে যেটা, ওয়েট, একটু রেড দিয়ে দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তিনটা। এবার এই যে ও, তারপরে এ, তারপরে বি, তারপরে হচ্ছে যে সি। হ্যাঁ,
এবার একটু খেয়াল করে দেখেন, আপনাকে বলেছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, তাহলে আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন যে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে দিয়ে দিবেন যে সলিড, অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইড। আর এই বরাবর হচ্ছে যে কি সময় আমরা দিয়ে দেব, আর এই বরাবর যেটা সেটা হচ্ছে যে কি টেম্পারেচার বা তাপমাত্রা। এখন আপনি তো এই জায়গাটাতে কোনো স্ফুটনাঙ্ক আর জানেন না, যেহেতু তার কঠিন অবস্থা থেকে, দেখেন এটা যেহেতু কঠিন কার্বন ডাইঅক্সাইড, তার মানে কঠিন পদার্থ থেকে সরাসরি সে বাষ্পে রূপান্তরিত হয়, আর বাষ্প থেকে সরাসরি সে কিছু হয় কঠিন পদার্থে রূপান্তর হয়, তাহলে স্যার তরল অবস্থাটা থাকবে না, তাহলে তার তরল অবস্থাটা থাকবে না। তার মানে আমরা এই জায়গাতে শুধুমাত্র লিখে দেবো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। আপনি তো ওই পদার্থটার স্ফুটনাঙ্ক কত সেটা জানেন না, তাই আপনি এটাকে সরাসরি কি লিখে দেবেন, স্ফুটনাঙ্ক লিখে দেবেন, আর কিছু লেখার দরকার নাই। এবার এখন খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ও এ অবস্থানে আপনার কার্বন ডাইঅক্সাইড যেটা থাকবে সেটা হচ্ছে সলিড। কেন খেয়াল করে দেখেন, এই যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, বাট এটা হচ্ছে কি সলিড। ও এ অবস্থানে একদম কঠিন কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর এ থেকে বি যেটা হবে সেটা হচ্ছে যে কি আপনার কার্বন ডাইঅক্সাইডই থাকবে, কিন্তু এখানে সলিড প্লাস হচ্ছে গ্যাসীয় দুটোই থাকবে। কেন? তার কারণ এটার তরল অবস্থা নাই, তরল অবস্থা নাই, তাই আপনি এখানে কিন্তু সরাসরি স্ফুটনাঙ্কতে পৌঁছে যেতে হবে। এই যে তাপ দেওয়া হচ্ছে, এবার স্ফুটনাঙ্কতে পৌঁছে গেছেন, তার মানে সে সলিড থেকে এখন গ্যাসে রূপান্তরিত হতে শুরু করেছে। তার মানে এ থেকে বিতে আপনি তার কঠিন অবস্থাও থাকবে তার, অর্থাৎ সে কঠিন কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড হতে শুরু করবে। আর বি থেকে সি যদি আপনি চিন্তা করেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা থাকবে সেটা শুধুমাত্র গ্যাসীয়, আর অন্য কিছু নয়। তাহলে এরকম ভাবে কঠিন কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র নয়, আপনাকে যে কোনো আপনার উদায়ী পদার্থ যখন হবে, সমস্ত উদায়ী পদার্থের একটাই লেখচিত্র, এটা একটা লেখচিত্র, অর্থাৎ আপনি কোনো কিছুই তার জানেন না, এখানে স্ফুটনাঙ্ক লিখে দেবেন, কিচ্ছু করার দরকার নাই। এরপর আপনাকে এটা একটু ব্যাখ্যা দিতে হবে যে ও এ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড, এবার এ অবস্থানে যখন তাপমাত্রা পৌঁছাবে তখন কঠিন কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে স্ফুটনাঙ্কে পৌঁছানোর কারণে সে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড হতে রূপান্তরিত হবে। এবার এ বি অবস্থানে কার্বন ডাইঅক্সাইডের কঠিন এবং গ্যাসীয় দুই অবস্থায় পাওয়া যায়, বাট বি থেকে সি এটি হচ্ছে স্ফুটনাঙ্কের বেশি তাপমাত্রা, তাই বেশি তাপমাত্রার কারণে অবভিয়াসলি এখানে কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র গ্যাসীয় অবস্থাতে থাকতে পারবে, আর অন্য কোনো অবস্থাতে থাকতে পারবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এভাবে যে কোনো উদায়ী পদার্থের আপনি লেখচিত্রটা দিয়ে দিতে পারবেন। এরপরেরটাতে আমরা এরপরের প্রশ্ন কি আছে চলে যাই দেখি। এরপরে প্রশ্ন বলেছে যে উদ্দীপকের কোন অংশটি দ্বারা গলনাঙ্ক বোঝানো হয়েছে। এই খুবই সহজ, আপনাদের প্রথমে এই কারণে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তাই তো, যে উদ্দীপকের এ বি অংশ দ্বারা পদার্থের গলনাঙ্ক বোঝানো হয়েছে। গলনাঙ্ক কাকে বলা হয় এবার আপনাকে আবারও বলতে হবে। আমরা জানি স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পদার্থ গলে তরল পদার্থে রূপান্তরিত হয় বা তরল পদার্থ হতে শুরু করে, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। আমরা জানি স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। উদ্দীপকের লেখচিত্রটি বরফ গলনের লেখচিত্র। উদ্দীপকের লেখচিত্রের এ বি অংশ দ্বারা বরফের গলনাঙ্ক বোঝানো হয়েছে। কেন বোঝানো হয়েছে? তার কারণ আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এ বি অংশটুকুই 0 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, তাই এ বি অংশ দ্বারাই বরফের গলনাঙ্ক রেখা বোঝানো হয়েছে। তাহলে একই রকম ভাবে আপনাকে বলতে পারবে যে স্ফুটনাঙ্ক রেখা কোনটি বোঝানো হয়েছে, স্ফুটনাঙ্ক কোনটি বোঝানো হয়েছে, তখন আপনাকে বলতে হবে উদ্দীপকের সিডি অংশটি দ্বারা স্ফুটনাঙ্ক বোঝানো হয়েছে, স্ফুটনাঙ্ক বোঝানো হয়েছে। তাহলে আপনাকে এখন স্ফুটনাঙ্ক কাকে বলে সেটাও লাগিয়ে দিতে হবে, যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ তরল বাষ্পে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। উদ্দীপকের লেখচিত্রটি বরফ গলনের লেখচিত্র। এই লেখচিত্রতে সিডি অংশটি হচ্ছে আপনার স্ফুটনাঙ্ক এর লেখচিত্র বা স্ফুটনাঙ্ক রেখা। স্ফুটনাঙ্ক রেখা কেন এখন সেটা হালকা করে আরেকটু ব্যাখ্যা দিয়ে দিতে হবে, যে আমরা জানি যখন কোনো একটা পদার্থ স্ফুটনাঙ্কে পৌঁছে যায় তখন তার তাপমাত্রা আর বৃদ্ধি পায় না, তাই সিডি অংশতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই রয়েছে, আর অন্য কোনো তাপমাত্রা তার বৃদ্ধি পায়নি, তাই সিডি অংশটি দ্বারাই স্ফুটনাঙ্ক বোঝানো হয়েছে। হ্যাঁ, এভাবে আপনাকে কি দিতে হবে, এখানকার প্রত্যেকটার ব্যাখ্যাগুলো কিন্তু আপনাকে দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। কই 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 এই প্রশ্ন এই অংশটুকু দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা যাক, সমস্যা নেই।
কার্বন ডাইঅক্সাইড কত অবস্থায় থাকতে পারে? কার্বন ডাইঅক্সাইড সলিড অর্থাৎ কঠিন অবস্থাতে থাকে, আবার সে গ্যাসীয় অবস্থাতেই থাকে, এই দুই অবস্থাতেই থাকতে পারে। নাইম ইসলাম রাজ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এই অংশটুকু ক্লিয়ার হলে কিনা আমাকে একটু জানাবেন। সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে? একটু জানিয়ে দেবেন আমাকে যে সম্পূর্ণভাবে এটা ক্লিয়ার হয়ে গেল নাকি না। হ্যাঁ, তারপরের প্রশ্ন এখান থেকে আপনাকে কি করতে পারে, চলে প্রত্যেকটা প্রশ্ন এগুলো আপনি ভালো করে কিন্তু রিভাইজ নেবেন বাসায়, এবং এগুলো কিন্তু আপনার বোর্ড পরীক্ষাতে সবগুলোই কিন্তু এসেছে, তাই আপনি বোর্ড পরীক্ষার যে কোনো প্রশ্ন কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। অনেক প্রশ্ন যে, তখন আমি তো এখান থেকে বাড়তি আপনাদেরকে মানে কোনো কিছু প্রশ্ন যে করতে পারবো এরকম তো অপশনই রাখবো না। যা কিছু বলবে একদম একেবারে সোজা সাপটা পড়ে যাবেন, কমন চলে আসবে। এরপরে কি বলেছে দেখেন, ওই এটা তো অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে যে কোন অংশটি দ্বারা স্ফুটনাঙ্ক বোঝানো হয়েছে। বাসায় কি করবেন জানেন? প্রথমত আগে এই যে দ্বিতীয় অধ্যায়ের গ্রাফ সম্পর্কিত সৃজনশীলের জন্য যতগুলো প্রশ্ন দিলাম সম্পূর্ণ প্রশ্নগুলো তুলবেন, তারপরে সেগুলো লিপিবদ্ধ করবেন, মানে উত্তরগুলো করবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। অথবা আপনি এটা করতে পারেন যে আমার ভিডিওটা ভালো করে আগে দেখে নিলেন, দেন তখন গ্রাফ জাতীয় কতগুলো প্রশ্ন আপনার মানে গাইডে আছে সবগুলো প্রশ্নতে যাবেন, দেন তখন আপনি উত্তরগুলো দেখবেন, তাহলে আপনার আরেকটু অ্যাডভান্স লেভেলটা বেড়ে যাবে, বোঝার লেভেলটা বেড়ে যাবে, তখন আপনি উত্তরগুলো সবগুলো করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এরপরে কি আছে দেখেন, 6 নম্বরে বলেছে যে কি উদ্দীপকের বিভিন্ন অংশের তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ কোন অংশটুকু দ্বারা কি বোঝানো হয়েছে এটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা এটা অলরেডি বলে ফেলেছি যে ও এ এটি হচ্ছে বরফের আপনার কঠিন অবস্থা, বরফের কঠিন অবস্থা। এবি যা বরফের গলনাঙ্ক বোঝানো হয়, এই অবস্থাতে কঠিন বরফ এবং তরল দুটিই পাওয়া যায়। বিসি অবস্থানে এটি শুধুমাত্র তরল অবস্থায় পানি পাওয়া যায়। সিডি অবস্থানে পানি এবং গ্যাসীয় দুটি পাওয়া যায়। ডিইতে শুধুমাত্র গ্যাসীয় বা বাষ্প পাওয়া যায়। এটি হচ্ছে মানে প্রধান কথা। আর তাৎপর্য মানে কি, কোন অংশটুকু দ্বারা কি বোঝানো হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে শুধুমাত্র। মানে এটা অনেক বড় উত্তর, যতগুলো প্রথমের দিকে বলেছিলাম সবগুলো কথা এখানে লিখতে হবে, তবে আপনি ছোট করে লিখবেন, অত বেশি লেখার প্রয়োজন নাই মাই ডিয়ার স্টুডেন্ট। এবার কি বলেছে দেখেন, ও এ বি এর সাথে আন্ত আণবিক শক্তির বিশ্লেষণ করো। ও এ বি এর সাথে, এটা দেখা যাচ্ছে প্রশ্নটা একটু কেটে গেছে, তো আমি তারপরে তুলে দিই। 2 এর নিয়মটা একটু ভালোভাবে বোঝাবেন, এটা তো এ অধ্যায়ের না মাই ডিয়ার স্টুডেন্ট। 2 এর নিয়ম হচ্ছে যে আরেকটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, ওই পঞ্চম অধ্যায়ে তখন আলোচনা করব। এটা হচ্ছে যে রসায়নের দ্বিতীয় অধ্যায়ে 100 সৃজনশীল করছে আমরা। তাহলে ও এ বি এর সাথে আন্ত আণবিক শক্তির বিশ্লেষণ, এই যে ও এ বি এই তিনটার সাথে আন্ত আণবিক শক্তির বিশ্লেষণ করতে বলেছে। তাহলে ও এ দ্বারা পদার্থের কঠিন অবস্থা বোঝানো হয়, এ বি দ্বারা পদার্থের কঠিন প্লাস তরল দুটোই অবস্থা বোঝানো হয়, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তার মানে এখানে তরল পদার্থ রয়েছে, কিন্তু তরল পদার্থ রয়েছে কিছুটা। তো আমরা জানি যে কি কঠিন পদার্থের আন্ত আণবিক শক্তি বেশি, তরল পদার্থের আন্ত আণবিক শক্তি কম। তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কম। যেহেতু ও এ কঠিন অবস্থা প্রকাশ করে, তাই ও এর আন্তঃআণবিক শক্তি বেশি। এবি দ্বারা কঠিন এবং তরল দুটোই রয়েছে, তার মানে এখানে আন্তঃআণবিক শক্তি আস্তে আস্তে কমছে। ঠিক একই রকম ভাবে যদি বিসি এবং সিডি বলতো, তাহলে বিসিতে আপনার আন্তঃআণবিক শক্তি আরো কমে যাবে, কেন তরল পদার্থ সম্পূর্ণ হয়ে গেছে এটা। এবার সিডিতে তরল এবং গ্যাস দুটোই রয়েছে, তার মানে আন্তঃআণবিক শক্তি আরো কমে যাচ্ছে। ডিইতে শুধুমাত্র গ্যাসীয় পদার্থ রয়েছে, তার মানে এখানে আন্তঃআণবিক শক্তি সবচাইতে কম। এবার একটু খেয়াল করেন, আমাকে যদি এটা বলা হতো যে এ বি এবং বিসিতে আপনার আন্তঃআণবিক শক্তি ব্যাখ্যা করো, বা আপনাকে এটা শুধু বলা হলো যে বিসি আর ডিইতে আন্তঃআণবিক শক্তি ব্যাখ্যা করো, তাহলে বিসি দ্বারা পদার্থের তরল অবস্থা বোঝানো হয়,
আর ডিই দ্বারা পদার্থটির গ্যাসীয় অবস্থা বোঝানো হয়। এটা যে কোনো পদার্থের জন্যই, শুধুমাত্র আপনার যেগুলো উদায়ী পদার্থ আছে সেগুলো বাদ দিয়ে কঠিন অবস্থায় বা কঠিন পদার্থের যে কোনো চিত্রই কিন্তু এটাই। তো এখন দেখেন, এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখেন, এখন আমাকে যদি বলা হয় যে বিসি এটা কিন্তু তরল আর ডিই এটা কিন্তু হচ্ছে গ্যাসীয়, তাহলে এটা যেহেতু তরল, তাহলে তরল পদার্থের আন্তঃনবী শক্তি কম, আর তরল পদার্থের আন্তঃনবী শক্তি গ্যাসীয় পদার্থের আন্তঃনবী শক্তির চাইতে কিন্তু আবার বেশি। কারণ তরল পদার্থের আন্তঃনবী শক্তি কাকে বলা হয়? অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃনবী শক্তি বলা হয়। এটা যদি কঠিন পদার্থ হয়, তারপরে আমরা ধরলাম এটা হচ্ছে তরল পদার্থ আর এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, এই অবস্থানে বি অ্যান্ড সি। কঠিন পদার্থের পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তরল পদার্থের পরমাণুগুলো আরেকটু দূরে দূরে অবস্থান করে, গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো আরো দূরে দূরে অবস্থান করে। তাই আন্তঃনবী শক্তি কাকে বলা হয়? অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃনবী শক্তি বলা হয়। তাহলে এখন যেহেতু এখানে বিসি রয়েছে, তার মানে তরল পদার্থের অণুসমূহ পরস্পরকে খুব কাছাকাছি টেনে থাকবে মোটামুটি হলেও, তাই তার আন্তঃনবী শক্তি গ্যাসীয় পদার্থের আন্তঃনবী শক্তি চাইতে কি হবে? বেশি হবে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট। গেল 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 এর পরের প্রশ্ন আপনাকে এখান থেকে আর কি করতে পারে? আর বেশি নাই, এইটাই প্রশ্ন, আর বেশি নাই। আর 3টা প্রশ্ন আছে এখান থেকে। এই প্রশ্নটুকু বাসায় ভালো করে কিন্তু প্র্যাকটিস করবেন, কমন পেয়ে যাবেন মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আসেন, ও এ বি সি তে তাপমাত্রার সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো। ও এ বি সি তে তাপমাত্রার পরিবর্তন হয়েছে না? তাহলে তাপমাত্রার সাথে বস্তুর অবস্থারও তো পরিবর্তন হয়েছে। তাহলে ও এ বি সির সাথে খেয়াল করে দেখেন, ও এ যেটা ছিল, ও এ তে তাপমাত্রা একদম সবচেয়ে কম ছিল, তার মানে এখানে কঠিন অবস্থা রয়েছিল। তারপরে এ বি তে তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে কঠিন এবং তরল দুটি অবস্থানেই রয়েছে। বিসিতে এখানে তাপমাত্রা বেড়েছে, তাপমাত্রা বাড়ার কারণে সম্পূর্ণ বরফটুকুই পানিতে পরিণত হয়ে গেছে। তার মানে এখানে শুধুমাত্র কঠিন অবস্থা রয়েছে, এখানে কঠিন প্লাস তরল অবস্থা রয়েছে, এখানে তরল শুধুমাত্র রয়েছে। মানে আপনাকে তারা একই প্রশ্নকে কোন দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে করছে প্রশ্ন, বুঝতে পারছেন? তার মানে আমি আপনাকে প্রথমে যে অংশটুকু বুঝিয়ে দিয়েছি ওই অংশটুকুকেই এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে প্রশ্নগুলো করবে মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে প্রশ্ন কি আছে দেখেন, ঝ নম্বরে উদ্দীপকে যে পদার্থের কথা উল্লেখ করা হয়েছে তার শীতলীকরণের লেখচিত্র অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। এবার এখন এই যে গ্যাসীয় পদার্থকে শীতলীকরণের লেখচিত্র হচ্ছে তার উল্টোটা, যেগুলো ক্লাসেই তো আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। এবার দেখেন গ্যাসীয় পদার্থকে শীতলীকরণের জন্য লেখচিত্র কিরকম হয়। তাহলে আমরা এটা ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস আর এটা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এই রকম করে, অর্থাৎ এই চিত্রটাকে উল্টাই দিলে যে চিত্রটা পাওয়া যায় সেটাই হচ্ছে যে কি আপনার শীতলীকরণের লেখচিত্র। তার মানে এখানে শুধুমাত্র গ্যাসীয় অবস্থা থাকবে, এখানে গ্যাস প্লাস কি থাকবে? তরল থাকবে, এখানে তরল থাকবে, এবার এখানে শুধু তরল এবং কঠিন থাকবে, এবার এখানে শুধুমাত্র কঠিন পদার্থ থাকবে। এই হলো তার বিপরীতকরণের লেখচিত্রের অংশ দ্বারা মানে যা বোঝানো হয়। এবার লাস্ট প্রশ্ন আপনাদের, বিসি অংশ দ্বারা পদার্থের কোন অবস্থা বোঝানো হয়? বিসি, এই যে বিসি দ্বারা পদার্থের কোন অবস্থা বোঝানো হয়? পদার্থের গ্যাসীয় অবস্থা নাকি তরল অবস্থা নাকি কঠিন অবস্থা? এবার এটা আপনারাই বলবেন, দেখি আপনারা এখন বলতে পারছেন কিনা। এই যে বিসি দ্বারা পদার্থের কোন অবস্থা বোঝানো হয়, দেখে আমার স্টুডেন্টরা এবার বলতে পারে কিনা। বিসি এবং ডিসি এর অবস্থা কি সব ক্ষেত্রে একই? বিসি আর ডিসি, ডিসি কই? বিসি আর ডিসি উল্টা হয়ে গেছে তাহলে লেখা। আচ্ছা, বিসি এবং ডিই, বিসি এবং ডিই, হ্যাঁ সব পদার্থের ক্ষেত্রেই একই, সব পদার্থের ক্ষেত্রেই এটা একই হবে। তাহলে এখন বিসিটা দ্বারা কি বোঝানো হয়? আসেন আসেন শাহাদাত হোসেন। এই তো
উত্তর করতে পারলো না মনে হচ্ছে। সুপ্ত অবস্থা, প্রান্তে হলদার বলছে সুপ্ত অবস্থা কি? সুপ্ত অবস্থা মানে হচ্ছে লুকায়িত অবস্থা। সুপ্ত অবস্থা মানে লুকায়িত অবস্থা। দেখ বিসি অংশ দ্বারা কি বোঝানো হয় সেটা উত্তর করতে পারছিস না তোরা এতক্ষণ থেকে। চটপটে না ছেলে মেয়েরা তাহলে নাকি? নাকি কমেন্ট আসতে দেরি করছে আমার এখানে? আর যাক, তোরা হয়তো বা এটা আর পারলি না, বাট পরে যারা ইউটিউবে তোরা দেখলি ভিডিও, তোরা কিন্তু জানাই যাবি এই যে এই গাদার দল কিন্তু করতে পারে নাই, মিনহাজ করছে। এইচএসসি এর আপনাদেরকে বলেছি না, এইচএসসি তে 27 ব্যাচ এবং 26 ব্যাচ যারা আছেন তাদের আমি ফ্রিতে সার্ভিস দিব, মানে পুরো 6 মাস আগে দিতে যাচ্ছি। ফার্স্ট পেপারটা একটু শেষ করি আপনাদের। আজকে যেমন 9টা বাজে আপনাদের ক্লাস আছে, 9টা বাজে আপনারা চলে আসবেন। তরল অবস্থা নীলুফা বলেছে, তারপরে হচ্ছে যে মিনহাজ আলী বলেছে তরল পদার্থ বুঝায়। হ্যাঁ, তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই যে এই 100 সৃজনশীল 100 সৃজনশীল এই জিনিসগুলো আপনারা ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শুন, তোরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিস? সাবস্ক্রাইব যদি না করে থাকিস তাহলে তোদের এই যে সামনের দুটো দাঁত আছে না, খুলে পড়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি।